এই অষ্টাদশ লোকসভা নির্বাচন কি প্রেক্ষাপটের সামনে দাঁড়িয়ে দেশের মানুষ এই নির্বাচনে তার সম্মুখীন হচ্ছেন এ সম্পর্কে বলে গেছেন। পরবর্তী বক্তা হিসাবে অবশ্যই অনেক কথা না বললেও আমার চলবে, আবার কিছু কথা বলতে গিয়ে চর্বিত চর্বণ হবে। আমি চেষ্টা করব যতটুকু সম্ভব যে প্রয়োজনীয় যে কথাগুলো প্রয়োজনে আবার বলতে হয় সেগুলো একটু উল্লেখ করতে হবে, তার মধ্য দিয়ে আমার বক্তব্য রাখার জন্য। একটা লোকসভা নির্বাচন অবশ্যই অন্য নির্বাচনও 5 বছর বাদে বাদে আসে। এটা নিছক আমাদের জীবনে এরকম ভাবে আরো অনেক ঘটনা বছর ঘুরে বা 2 বছর 3 বছর ঘুরে আসে। মনে করুন কারোর জন্মদিন, কোনো প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাবার্ষিকী বা কোনো উৎসব, এই সমস্ত ঘটনাবলীগুলি আমরা হয়তোবা আন্তরিকভাবে খুব গুরুত্ব দিয়ে কোনোটা অংশগ্রহণ করি, আবার কোনোটাতে আমরা নির্লিপ্ত থাকি। এতে ব্যক্তির বা কোনো প্রতিষ্ঠানের তেমন ক্ষতি বা বৃদ্ধি হওয়ার কোনো সেরকম সুযোগ নেই। কিন্তু নির্বাচন, আর সেই নির্বাচন যখন লোকসভা নির্বাচন, এই নির্বাচনের মাধ্যমে আগামী 5 বছর দেশের 140 কোটি মানুষের যারা ভাগ্য নির্বাচিত করব, আর সেই 5 বছরও যদি নির্বাচন করার পরও আমাদের সুচিন্তিত ভোটের মধ্য দিয়ে তা যদি সঠিক না হয়, তার নেতিবাচক প্রভাব আরো 50-100 বছরও আমাদের ভোগ করতে হতে পারে। কাজেই লোকসভা নির্বাচন এটা 5 বছর পরে ঘুরে এসেছে, একটা ভোট দিতে হবে। আগামী 26 তারিখ ঘুম থেকে উঠে দেখা যাক কার কথা মনে আসে, কোন চিহ্নে আমি দিয়ে দেব। এইভাবে ভোট দেওয়ার, এইভাবে আমাদের এই অধিকার প্রয়োগ করার এটা বিষয় নয়। তাহলে যদি আমরা তার গুরুত্ব না দিই, তাহলে তার ক্ষতি শুধু ব্যাপক না, সুদূর প্রসারী হবে। এখন এই নির্বাচনে আমাদের দেশে এখন অবধি বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা আছে। আমি এখন অবধি বলছি এই কারণে যে আগামী দিন এই বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা এটা থাকবে কিনা, এটা অত্যন্ত হুমকির সামনে এসে পড়েছে। এটাকে বোঝার জন্য আমাদের গুরুতর রাজনৈতিক পণ্ডিত হওয়া দরকার নেই। স্বাভাবিক দেশের 140 কোটি মানুষ, খেটে খাওয়া মানুষ, বেশিরভাগ মানুষকেই দৈনন্দিন সংসারের তার ঘানি টানতে টানতে তার রাজনীতি নিয়ে এরকম ভাবে চিন্তা ভাবনা করার অবকাশ কজনেরই বা থাকে।
কিন্তু তার মধ্যেও আমাদের দেশের সাধারণ মানুষ এবং এই ত্রিপুরাজ্যের মানুষ আমরা সেই হুমকি, সেই ষড়যন্ত্র, আগামী দিনের জন্য সেই চোখ রাঙানি আমরা গত 6 বছর ধরে ত্রিপুরাজ্যের মধ্যে আমরা প্রত্যক্ষ করে চলেছি। বন্ধুরা, আপনারা যারা এই কালাছড়া, বাগপাশা বা অন্যান্য এলাকার মানুষ, গত 6 বছর আমাদের অভিজ্ঞতা কি বলে? আমাদের দেশে এই জাতীয় নির্বাচন শুরু হয়েছে সে 1952 ইংরেজিতে, এবং অতীতে ভারতীয় জনতা পার্টি আসার আগে আরো 16টা নির্বাচন হয়েছে। ত্রিপুরা বিধানসভাও 1972 ইংরেজিতে পূর্ণরাজ্য হওয়ার পর এবার ত্রয়োদশ বিধানসভা আমরা গঠন করেছি। আমাদের রাজ্যে কখনো কমিউনিস্টরা নির্বাচিত হয়েছে, কখনো কংগ্রেস নির্বাচিত হয়েছে, রাজ্যে কখনো কংগ্রেস সরকার গঠিত হয়েছিল, কখনো বামফ্রন্ট সরকারে ছিল, পঞ্চায়েত থেকে লোকসভা। কিন্তু কখনো কি আমরা প্রত্যক্ষ করেছি যে কোনো একটা দল ভোটের মাধ্যমে সাংবিধানিক নিয়মে নির্বাচিত হয়ে আসার পর যারা ক্ষমতায় আসতে পারলেন না, যারা বিরোধী দলে পরিণত হলেন, তাদের সমস্ত অধিকার, কোনো অধিকারই থাকবে না। এখন নির্বাচন কমিশন এই নির্বাচন চলাকালীন সময়তে একটা আদর্শ আচরণবিধি, মডেল কোড অফ কন্ডাক্ট চালু আছে বলেই একটু শান্তিপূর্ণভাবে আমরা বক্তারা এসে কিছু বক্তব্য রাখতে পারছি, আপনারা আলোচনা শুনতে আসতে পারছেন। বিভিন্ন বাজারে, শহরে মিছিল, মিটিং আমরা করতে পারছি। পুলিশও পারমিশন দিতে বাধ্য হচ্ছেন, পাহারাও দিচ্ছেন। এর উপরে প্রতিবন্ধকতা তৈরি করলে পরে পুলিশকে কিছু ক্ষমতাও দেখাতে হচ্ছে। পুলিশের ক্ষমতা তো সবসময় ছিল, ক্ষমতা না দেখাতে পারার কোনো কারণ নাই। কিন্তু এই মডেল কোড অফ কন্ডাক্ট নির্বাচনী আচরণবিধি চলে গেলে, এই কালাছড়া বাজারে মিটিং করতে গেলে পরে এখানে আমরা বাইক বানলে ওদিক থেকে 2টা মাইক বেঁধে দেবে। এখানে আমরা ইনকলাব বা বন্দে মাতরম ধ্বনি দিলে ওদিক থেকে আরেকটা ধ্বনি আসবে। এই জাতীয় চিত্র এই ত্রিপুরাজ্যে কখনো দেখেছি কি আমরা অতীতে? কখনো হয়েছিল কি অতীতে? এখানে বহু বছর কংগ্রেসের সরকার ছিল, পঞ্চায়েত ছিল, বামফ্রন্টের সরকার ছিল, পঞ্চায়েত ছিল। কিন্তু এখন যেহেতু বিজেপির সরকার, শুধু বিজেপি দল যারা করে, তাদের মন্ডল অফিসে যারা হাজিরা দেয়, এরা যখন বলে তাদের যোগদান সভাতে যারা যোগদান করে, তারা ছাড়া তাদের একজন নাগরিক হিসাবে, একজন ভোটার হিসাবে তার যে সাংবিধানিক অধিকার, মানবিক অধিকার, এগুলি শাসক দলের অঙ্গুলি হেলনে সেখান থেকে তারা বঞ্চিত হবেন। আর সে বঞ্চিত হওয়ার ভয়ে, সংকোচে সমস্ত অন্যায়, সমস্ত অত্যাচার,
সমস্ত নিয়ম দুর্নীতি আকছারভাবে যে ঘটছে, এটা গণতন্ত্র? আমাদের সংবিধান কি এইভাবে কোন শাসক দলকে, সেই দলের যারা অনুগত না তাদের সমস্ত অধিকারকে এভাবে কেড়ে নেওয়া, অস্বীকার করা, প্রশাসন যন্ত্রকে ভোতা করে দিয়ে তাদের উপরে অত্যাচার চালানোর সে অধিকার দেয় না? কিন্তু ত্রিপুরা যে এটাই বলবৎ আছে গত 6টা বছর। এই জন্যই বলছি যে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা বা এই জাতীয় ভোট আছে এখনো, কিন্তু এটাও থাকবে কিনা এই প্রশ্নটা এবারের নির্বাচনে এটা মোক্ষম হয়ে দাঁড়িয়েছে। কাজে সেই জায়গায় আমার আগের বক্তারাও বলেছেন বারবার, কংগ্রেস কমিউনিস্টের মধ্যে আমাদের প্রতিদ্বন্দ্বিতা ছিল, কর্মসূচিগত মতাদর্শগত পার্থক্য ছিল। কংগ্রেস তারা একটা কর্মসূচির মধ্য দিয়ে দেশের উন্নয়ন চান, জনগণের বিকাশ চান। বামপন্থীরা বলছেন যে না, আমরা এই পথে যারা সংখ্যাগরিষ্ঠ অংশের মানুষ তাদেরকে গুরুত্ব দিয়ে বিকল্প কর্মসূচিতে আমরা বিকাশ চাই। এটা সংবিধান আমাদেরকে তার জন্য অনুমতি দেয়, কিন্তু তার জন্য সংবিধানকে অস্বীকার করা, ভোটাধিকার কেড়ে নেওয়া, মত প্রকাশের অধিকার কেড়ে নেওয়া, পার্টি অফিস খোলার অধিকার কেড়ে নেওয়া, জব কার্ড কেটে দেওয়া, বিপিএল কার্ড কেটে দেওয়া, সেন্সাসের মাধ্যমে আপনি ঘরের বেনিফিশিয়ারি হওয়ার যোগ্যতা অর্জন করেছেন, আপনার নাম ছেঁটে দেওয়া। এটা তো কোনো পার্টিকে, কোনো সরকারকে আমাদের সংবিধান অনুমতি দেয়নি। কংগ্রেস কমিউনিস্ট সরকারের সময়তে এরকম ঘটনা তো হয়নি। সর্বোপরি দেশের এই সংবিধানকে, সার্বভৌমত্বকে, দেশের স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্নকে সাকার করার জন্য আমাদের কর্মসূচিগত পার্থক্য থাকলেও এই মৌলিক প্রশ্নে কংগ্রেস কমিউনিস্টের মধ্যে কখনো ফারাক হয়নি। কারণ সংবিধান তার কাছে শুধু শপথ বাক্য না, সংবিধান তার কাছে ধর্মগ্রন্থের মতোই বা তার চেয়েও বেশি পবিত্র। সেই পথেই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার, সমৃদ্ধ করার সেই সংকল্পে আমরা দায়বদ্ধ। আর আজকে বিজেপি প্রতিটি পদে পদে সেই সংবিধানকে তার হরণ করতে চাইছে। কাজে এবারে নির্বাচনটা সে কারণে বিগত 17টা নির্বাচনের মতো আরেকটা নির্বাচন শুধু না, এই নির্বাচন একটা অন্যতম নির্বাচন। এই সংবিধান নামক বস্তুটি বেঁচে থাকবে না নরেন্দ্র মোদীরা আবার ক্ষমতায় এসে ওই ইতিহাস পাল্টানো, এই দেশের সমস্ত ঐতিহ্য পাল্টানোর মতো করে এই সংবিধান পাল্টিয়ে আরএসএস এর মনুস্মৃতি নির্ভর অর্থাৎ ব্রাহ্মণ্যবাদ চালিয়ে শুধু অল্প অংশের মানুষ তারাই সমস্ত অংশ মানুষের উপরে ছড়িয়ে পড়াবে, এই জাতীয় সংবিধান তৈরি করবে, আমরা সে সুযোগ দেব নিশ্চয়ই দেশের মানুষ দিতে পারে না। এটা একটা দিক। আরেকটা দিক, লোকসভা সর্বোচ্চ গণতান্ত্রিক বা সাংবিধানিক প্রতিষ্ঠান।
লোকসভার জন্য আমরা প্রচার করছি, প্রার্থী যেই হন, প্রার্থী একটা সাক্ষী বা একটা নিমিত্ত, কিন্তু প্রার্থী হিসাবেও, প্রার্থী চয়নের দিক থেকেও এখন আমরা জনগণকে কি ধরনের গুরুত্ব দিচ্ছি কি দিচ্ছি না তাও নির্ভর করছে আজকে। তো সেই জায়গায় লোকসভার প্রচারের এই আলোচনাতে কি শাসক দল কি বিরোধী দল বা অন্যরা সত্যের উপরে ভিত্তি করে জনগণের সামনে দেশের প্রকৃত অর্থনৈতিক, সামাজিক এবং অন্য সমস্ত দিক থেকে তার চেহারা কি সেটা উপস্থিত করেই তো আমরা ভোট চাইব। তার মধ্য দিয়ে গণতন্ত্র আরো সুউজ্জ্বল হবে, শক্তিশালী হবে। কিন্তু আজকে আমাদের শাসক দল তারা কি বলছে? বিগত দুটি নির্বাচনে, এগুলি পুনরাবৃত্তি করা দরকার নাই, আমার আগের বক্তারও কিছু উল্লেখ করে গেছে। তারা কৃষকদের প্রতিশ্রুতি দেন, যুবকদের প্রতিশ্রুতি দেন, সমস্ত গরিব মানুষকে প্রতিশ্রুতি দেন, সারা দেশের মানুষকে প্রতিশ্রুতি দেন, কিন্তু ক্ষমতায় আসার পর 5টা বছর তার দ্বিতীয়বার উচ্চারণ করেন না। নির্বাচনের সময়তে যে ইশতেহার প্রকাশ করেন আর ক্ষমতায় বসে তারা সেই ইশতেহার তারা মেলে দেখেন না। তারা নতুন কর্মসূচি হাজির করেন। প্রথম 5 বছর আমরা কি দেখেছি? সেই 2 কোটি করে চাকরি, 15 লক্ষ টাকা, জিনিসের দাম অর্ধেক করবেন, কৃষকদের ঋণ মুকুব করবেন, এগুলো দ্বিতীয়বার উচ্চারিত হয়নি, বরঞ্চ কৃষকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, যুবকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, দ্রব্যমূল্যে আগুন লাগিয়েছে, পেট্রোল, ডিজেল, তেল, ডাল সমস্ত কিছুতে 2014 পর 19-19 পর আজকে 2024 সাল মিলিয়ে দেখুন। কিন্তু যে কথাটা নির্বাচনের প্রচারে বলেননি, সেটা আনলো কি? 500,000 টাকার নোট বাতিল করতে হবে। ও আবার চলে আসছে। 500,000 টাকা নোট বাতিল হলেই সমস্ত কালো টাকা উদ্ধার হয়ে গিয়ে তাদের কর্মসূচি রূপায়ণের জন্য তার অর্থ মিলবে। তো বন্ধুরা, হয়েছে কি? হয়নি, কিছুই করেনি। আবার 2019-এ নির্বাচন আসলো। 2014-এর প্রতিশ্রুতি কেন রূপায়িত হলো না তার জবাবদিহি করেনি। আবার নতুন প্রতিশ্রুতি, নতুন কথার খিলাফ। এখন দেশের মানুষের সামনে আবার বলছে আমরা গ্যারান্টি, মোদি গ্যারান্টি। এরা সেই সৎসাহস নেই। আমরা কৃষকের কাছে গ্যারান্টি দিচ্ছে, যুবকদেরকে গ্যারান্টি দিচ্ছে, দেশের গ্রামীণ বা শহরে পরিবারকে গ্যারান্টি দিচ্ছে, দেশের শ্রমিকদের সামনে গ্যারান্টি দিচ্ছে। শ্রমিক, কৃষক, যুবক এই শব্দগুলো উচ্চারণ করার সৎ সাহস নেই, নৈতিক সাহস নেই, মরদ নেই। এখন কি বলছেন? মোদি কি গ্যারান্টি? মোদি গ্যারান্টি মানেটা কি? ফেল। গত 10 বছরে যতগুলো স্লোগান তুলেছিল সমস্ত গ্যারান্টি ফেল। আমি সেই জায়গায় বলবো, ইন্ডিয়া জোটের বড় শরিক কংগ্রেস দল, জাতীয় কংগ্রেস দল এবার 5টি গ্যারান্টি
এবং খুব সুন্দরভাবে সে গ্যারান্টিগুলি কিভাবে রূপায়িত হবে, তার ব্যক্তি কি হবে, তার টার্গেট করা হবে, আর কতদিনের মধ্যে সেগুলো কার্যকরী হবে তারা প্রকাশ করেছেন। আমরা ইন্ডিয়া জোটের সমস্ত দলের পক্ষ থেকে আমাদেরও সহমত আছে, সমর্থন আছে। এবং ব্যক্তিগতভাবে আমি বলবো, অতীতেও কংগ্রেস দল এরকম বহু ইশতেহার প্রকাশ করেছেন, কিন্তু এবার যে ইশতেহার প্রকাশ করেছেন এটা অতুলনীয়, তুলনাহীন। এবং সেই জায়গায় বলতে চাই যে কংগ্রেসের গ্যারান্টির পাশাপাশি সেই লড়াইয়ে যখন বামপন্থীরা থাকেন, বামপন্থীরা যুক্ত হন, বামপন্থীদের তাকত তার সাথে সহযাত্রী হন, এটা শুধু প্রতিশ্রুতি না, এটা বাস্তবের রূপ শুধু না, তার মধ্য দিয়ে দেশের অর্থনৈতিক সামাজিক চেহারার অন্য পরিবর্তন হতে বাধ্য। তার প্রমাণ 2004 সাল এরকমই নির্বাচন, তখনও ভারতীয় জনতা পার্টির সাথে আমাদের লড়াই। অটল বিহারী বাজপেয়ী তিনিও বিজেপির, তিনিও আরএসএস এর সদস্য ছিলেন, কিন্তু তারপরে বলবো অটল বিহারী বাজপেয়ীর সাথে আজকের নরেন্দ্র মোদীর আকাশ পাতাল ফারাক। কারণ বাজপেয়ী সাহেব একজন কবি, লেখক, স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী না হলেও প্রত্যক্ষদর্শী ছিলেন। 1942-এর সে ভারত ছাড় আন্দোলনের সময়তে অটল বিহারী বাজপেয়ীর বয়স ছিল 18 বছর। যৌবনে তিনি স্বাধীনতা আন্দোলন দেখেছেন। কাজে আরএসএস সদস্য হিসাবে অংশগ্রহণ না থাকলেও প্রত্যক্ষ করেছেন, অর্থাৎ তিনি দূর থেকে হলেও তার প্রভাব তার ভেতর আছে। সে অটল বিহারী বাজপেয়ী 2004 সালের নির্বাচন একটা জিতে আসবেন, একটা প্রচার তুলে দিয়েছিল, ইন্ডিয়া শাইনিং, ভারত চমকাচ্ছে। বিজেপির জয়কে এগিয়ে নিয়ে আসার জন্য নির্বাচনের তারিখ 6 মাস এগিয়ে নিয়ে এসে ভোট করল। আমরা বামপন্থীরা, কংগ্রেস সবাই মিলে সাম্প্রদায়িক শক্তিকে আটকানোর জন্য তখনও আওয়াজ আমরা তুলেছিলাম, কিন্তু আজকের মতো জোট হতে হয়নি। তারপরেও বিজেপি হেরেছিল এবং বিজেপি হারার পর যে সরকার তৈরি হয়েছে ইউপিএ সরকার, সেই সরকারেই 100 দিনের কাজের গ্যারান্টি আইন তৈরি করেছে। আজও সেই রেগা আইন হওয়ার কারণে গ্রামে গঞ্জে কিছু টাকা পয়সা মানুষের হাতে আসে। আজকের মোদী সরকার, ত্রিপুরাজ্যের মানিক শাহ সরকার এগুলি জনগণের কাছে সব আসতে দেয় না। সেই ইউপিএ সরকারে ডক্টর মনমোহন সিং এর নেতৃত্বে ফুড সিকিউরিটি অ্যাক্ট, খাদ্য নিরাপত্তা আইন রচনা করেছিল, যে খাদ্য নিরাপত্তা আইনের কারণে আজকে নরেন্দ্র মোদীকে 81 কোটি মানুষকে 5 কেজি চাউল ফ্রি খাওয়াতে হয়। তিনি বড়াই করেন, हम 81 करोड़ आबादी को मुफ्त में चावल खिलाता हूं, आपका मुराद में नहीं है ये। এটা ইউপিএ সরকার। সেই ইউপিএ সরকারের কারণে বন অধিকার আইন হয়েছে। সারা দেশের কথা বলবো না, এই বন অধিকার আইন আসার আগে আমাদের রাজ্যের ট্রাইবেলদের একটা বড় অংশ জমিনে শিক্ষা চাষের দিক থেকে অনগ্রসর,
ট্রাইবেল এলাকার মধ্যে এরকম বৈশাখ, এই চৈত্র বৈশাখ মাস যখন আসে, অভাবের তাড়না, সন্তান বিক্রি, তার প্রভাব সারা ত্রিপুরাজ্যে পড়ত। কিন্তু আমাদের দেশের যে বন আইন, ব্রিটিশ আমলের সময় থেকে এই আইনে জুম চাষিদেরকে পুনর্বাসন দেওয়া যায় না, সাহায্য করা যায় না। ইউপিএ সরকার সে আইন করলো, সে আইনের হাত ধরে এই ত্রিপুরা যে 1,25,000 ট্রাইবেল পরিবার, এদের হাতে 12 লক্ষ কালি ফরেস্ট ল্যান্ড তার পাট্টা দেওয়া হয়েছে। এই 12 লক্ষ কালির প্রায় 8 লক্ষ কালি জমিতে রাবার বাগান গড়ে উঠেছে। আজকের ত্রিপুরাজ্যের অর্থনীতি এই রাবার বাগান অন্যতম তার যোগদান। এই ইউপিএ রাইট টু ইনফরমেশন, তথ্য জানার অধিকারের আইন তৈরি করেছে। আমাদের দেশের যে আমলাতান্ত্রিক ব্যবস্থা, তারা জনগণকে ঠিক সেরকম ভাবে পাত্তা দেয় না, তথ্য গোপন করে। এই আইনের সুবাদে একজন সাধারণ মানুষও ডিএম অফিস, এসডিএম অফিস, থানাগুলোতে এরকম যারা জনবিরোধী একটা ছোট্ট অংশের আধিকারিকরা আছেন, তাদের কাছ থেকে সমীহ আদায় করতে পারে। কাজে ইন্ডিয়া জোট তথা বামপন্থী এবং ডানপন্থীরা ঐক্যবদ্ধ হলে পরে এটা শুধু প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটা শুধু গ্যারান্টি পত্রের মধ্যে সীমাবদ্ধ থাকে না। ডানপন্থী তথা কংগ্রেসীদের ইচ্ছা, বামপন্থীদের প্রত্যয়, দুটো যখন একসাথে হয় অসম্ভবকে সম্ভব করতে পারে। ঠিক তেমনি আগামী দিনের এই প্রতিশ্রুতিগুলো পূরণ করা না। ভারতীয় জনতা পার্টি যে বলছে দেশের মানুষকে বিভ্রান্ত করছে, তাদের ক্যাডারদের মনোবল ধরে রাখার জন্য স্লোগান তুলছে আপকি বার 400 পার। এটা আত্মবিশ্বাসহীনতার স্লোগান। বামপন্থী ডানপন্থীরা ঐক্যবদ্ধ হয়েছে, তার সে স্বপ্ন পূরণ হবে না। আজকে দেশের যে রাজনৈতিক যে পরিবেশ, আজকে তাই বলছে। আপনি এখন পরিসংখ্যানে আসুন, রাজনৈতিক পরিবেশের কথা, পরিস্থিতির কথা অনেক আলোচনা হয়েছে বা হচ্ছে, হবে। আমি এখন পরিসংখ্যানের কথা বলছি। 2014 সালে বিজেপি এসেছে এই মিথ্যার উপর ভর করে। কত পার্সেন্ট ভোট পেয়েছিল? বিজেপি পেয়েছিল 31%, আর তার শরিক দল শিবসেনা, তেলুগু দেশম পার্টি, আকালি দল, দক্ষিণের এআইএডিএমকে, সবকটা দলে সেই রাজ্যের একটা বড় রাজনৈতিক শক্তি। তারা মিলে 7%, 38%, বাকি 62% মানুষ এই এনডিএ কে ভোট দেয়নি। কিন্তু ভোট ভাগাভাগের জেরে 282টা আসন নিয়ে 2014 সালে ক্ষমতা এসেছে। 2019-এ পুলওয়ামা কাণ্ড ঘটিয়েছিল, আপনারা জানেন। যখন দেখছিল নরেন্দ্র মোদী বিগত লোকসভা নির্বাচনে জনগণের সামনে বলার যুৎসই তার কোনো বক্তব্য নেই, ষড়যন্ত্র করতে হবে, পাকিস্তানের বর্ডার, আমাদের জম্মু কাশ্মীর তার বর্ডারের পাশে একটা দুর্ঘটনা ঘটিয়ে দিল। এই কথাটা নির্দ্বিধায় বলতে পারছি, কারণে তৎকালীন
জম্মু কাশ্মীর রাজ্যপাল সতপাল মালিক, তিনি এখনো জীবিত আছেন। তিনি বলছেন যে সিআরপিএফদের সে পথে না পাঠানোর জন্য বারবার বলা হয়েছে, তারপরেও অজ্ঞাত কারণে দেশের স্বরাষ্ট্র মন্ত্রক না সেই রাস্তাতে পাঠাতে হবে এবং অনিবার্য দুর্ঘটনা ঘটেছে। তার তদন্ত রিপোর্ট আজও বের হয় না। আর দেখেছেন সেই দুর্ঘটনায় 40 জন সিআরপিএফ যখন মারা গেল, মন্ত্রীরা চলে গেলেন, ছড়িয়ে গেলেন দেশের বিভিন্ন প্রান্তে সিআরপিএফ এর ডেড বডি কাঁধে তুলে। এমনকি মহিলা মন্ত্রী স্মৃতি ইরানি তার বাবা মার ডেড বডি তিনি বহন করবেন কিনা জানি না, কিন্তু এই মহিলাও সিআরপিএফ এর ডেড বডি নিয়ে ক্যামেরার সামনে ফটো তুলছে। পাকিস্তান মুসলমান এই জায়গায় তুলে তারপর কত পার্সেন্ট ভোট পেয়েছে? ৩৫%। শরিকরা কত পেয়েছে? 4%। মোট 42। 58% মানুষ 1900 ভোট দেয়। সে 58% আমরা এখানে দেখছেন, আমরা বামপন্থীরা, কংগ্রেস, সিপিআইএমএল, পিপিপি, সিপিআই, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, অখিলেশ যাদবের দল, লালু প্রসাদ যাদবের দল, আর সেই 2014 সালে বিজেপির সাথে যারা ছিল তাদেরও অনেক দল আজকে আমাদের সাথে। মহারাষ্ট্রের শিবসেনা, দক্ষিণের ডিএমকে। তাহলে পরিসংখ্যানও বলে বিজেপি আবার সেই ভোট ভাগাভাগি করার সুযোগ নেই। 543টা আসনের মধ্যে মাত্র 70টা আসন বাদে বাকি 450টার বেশি আসনে সমঝোতার মধ্য দিয়ে প্রত্যেক কেন্দ্রে একজন প্রার্থীকে সঙ্গে রেখে লড়াই সেখানে হচ্ছে। তো স্বাভাবিক ভারতীয় জনতা পার্টির যে মিথ্যা অপপ্রচার, কুৎসা, সরকারি অর্থকে ব্যবহার করে বিরোধীদেরকে জব্দ করার চেষ্টা ছাড়া তার তো আর পথ নেই। এই যে নির্বাচন ঘোষণা হওয়ার প্রাককালে 2 জন মুখ্যমন্ত্রীকে জেলে ঢুকিয়ে দিল। কি বলছে? কানুন কানুন কা রাস্তে পর চলেগা, আইন আইনের পথে চলবে। খুব ভালো কথা। কেজরিওয়াল এবং হেমন্ত সোরেনকে তোমরা গ্রেফতার করেছ, তার বিরুদ্ধে কি কোনো প্রমাণ তোমরা উপস্থিত করতে পেরেছ? না। তাদের বিরুদ্ধে কেউ অভিযোগ তুলেছে, এই অভিযোগের উপর ভিত্তি করে এফআইআর হয়েছে, এদের জিজ্ঞাসাবাদের নামে জেলে ঢুকা রাখা হয়েছে। আমাদের ভারতীয় আইনে এটা ব্যক্তিগত পর্যায়েও জমি নিয়ে, টাকা নিয়ে, ব্যবসা নিয়ে, বাণিজ্য নিয়ে আমাদের অহরহ এরকম বিরোধ হয়। সে বিরোধের মধ্যে যেগুলো জঘন্যতম, সেই ক্ষেত্রে পুলিশ এসে গ্রেপ্তার করে অভিযুক্তকে যদি সেরকম প্রমাণ পায়। কিন্তু পুলিশও অনন্তকাল কোনো অভিযুক্তকে এইভাবে অ্যারেস্ট করে জেলে পুরে রাখতে পারে না। একটা সময়ের মধ্যে চার্জশিট দিতে হয়, তারপরে ট্রায়াল হয়। বিরোধী দলগুলোর বিরুদ্ধে এত সমস্ত অভিযোগ, মুখ্যমন্ত্রী, সাংসদ, বিধায়ক এদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, কোথাও তো চার্জশিট দিতে পারছে না। কিন্তু অন্যদিকে যারা বলে আইন আইনের পথে চলবে, আজকে নির্বাচনী বন্ড সারা পৃথিবীতে আজকে চর্চিত। এখনো মোদী সরকারের যিনি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, তার স্বামী পরকালা প্রভাকর, তিনি বলছেন
এই নির্বাচনী বন্ড এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দুর্নীতি। বিজেপির আরেকজন বড় মাপের নেতা অটল বিহারী বাজপেয়ীর সমেত মন্ত্রী ছিলেন ডক্টর সুব্রমণিয়াম স্বামী, তিনিও বলছেন, আমরা বিরোধীরা বলছি তা না। আর ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে এই আইন এটা সংবিধান বিরোধী, অসাংবিধানিক। তার মানে হলো অসাংবিধানিক অর্থাৎ বেআইনি ভাবে যদি 1 টাকাও যদি সংগৃহীত হয়, সেই টাকা কালো টাকা। প্রায় 16,000 কোটি টাকা উঠেছে, তার সিংহভাগ বিজেপির পকেটে গেছে। সেই টাকাতেই তো আনাচে কানাচে ড্রেনে পড়ে থাকে বিজেপির পতাকা, ওই টাকাই কেনা পতাকা। এই টাকাতে তো হেলিকপ্টার চড়ে, এই টাকা দিয়েই তো তারা এমএলএ কিনে, সাংসদ কেনে। তাহলে এটা তো অভিযোগ না, কেজরিওয়ালের বিরুদ্ধে তো অভিযোগ। আর ইলেকট্রাল বন্ড এখন প্রমাণিত, তাহলে আসামিকে, অভিযুক্তকে, কয়েদিকে হবে বিজেপি। শুনেছেন আপনারা বিজেপির অফিসে সিবিআই গেছে কিনা? একদিনের জন্য ওই জেপি নাড্ডাকে সিবিআই ডেকেছে কিনা? ডাকা হবে না। তো এইভাবে আজকে ভারতীয় জনতা পার্টি প্রশাসন যন্ত্র আইনের অপব্যবহার করে বিরোধীদের মুখ বন্ধ করে দিয়ে এরা ক্ষমতায় টিকে থাকতে চায়, ফেরত আসতে চায়। এটা হতে পারে না, এটা হয় না। এটা একদিক। আরেকটা দিক, আমরা যারা ত্রিপুরাজ্যের মানুষ, আমাদের কাছে কোন দলের কেউ প্রার্থী হওয়া সে দলের ব্যাপার। আমাদের দেশে আপনি পিয়নের চাকরি পেতে গেলে পরে, এমনকি অঙ্গনওয়াড়ির ওয়ার্কারের চাকরি পেতে গেলেও একটা নির্দিষ্ট কোয়ালিফিকেশন থাকতে লাগে, কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার জন্য কোয়ালিফিকেশন দরকার নেই। আমাদের দেশের প্রধানমন্ত্রী দুইটা MA পাসের কথা বলেন, কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ে গিয়ে পাওয়া যায় না। যাই হোক, এটা অন্য কথা। তার মানে তার জন্য তার প্রধানমন্ত্রীদের পদ চলে যাওয়ার কথা বলছি না, কিন্তু নির্বাচনে দাঁড় করানো একটা নৈতিকতা থাকতে হবে। তো সেরকম যে চরিত্রের দিক থেকেও, নৈতিকতার দিক থেকেও যিনি জনগণের কাছে সত্য কথা বলেন, সেরকম নির্মল একটা কি বলে ভাবমূর্তির অধিকারী, তাকেই তো প্রার্থী করা হবে। ত্রিপুরার যে ভারতীয় জনতা পার্টি 2টি কেন্দ্রে কাকে প্রার্থী করেছে? ওইদিকে বিপ্লব কুমার দেব, হ্যাঁ, লম্বা চূড়া, শরীর যেমন লম্বা চূড়া, কথাও বলেন লম্বা চূড়া মাথা। কিন্তু 4 বছরের মাথায় মাত্র 48 ঘন্টা আগে সুনামুরাতে কোথাও গিয়ে বক্তৃতা করছেন ত্রিপুরা যে আগামী 25 বছর যাতে অন্য কেউ মুখ্যমন্ত্রী হবেন এই চিন্তা ভাবনা না করেন। এমনকি বিজেপির লোকদেরকেও তিনি শাসাচ্ছেন, আমি মুখ্যমন্ত্রী থাকব। 2047 অব্দে 48 ঘন্টা পার না হতে দিল্লিতে খবর দিয়ে নিয়ে গেল, সেখান থেকে পরদিন ফেরত আসলো, সোজা গিয়ে রাজ্যপাল ভবনে পদত্যাগপত্র দাখিল করতে হলো। বিজেপি দলের কাকে সরাবেন না সরাবেন, দলের যদি নেতা হয়, জনগণের বা আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু বিপ্লব কুমার দেব ত্রিপুরাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, সাংবিধানিক পদে অধিষ্ঠিত ছিলেন, তাকে এইভাবে আনসিরিমোনিয়াসলি কোনো ধরনের যে
মানে আনুষ্ঠানিকতা না করে একেবারে গলা ধাক্কা দিয়ে বিদায় করা। জনগণের জানার অধিকার আছে তো, বিজেপি দলেরও আছে, জনগণের আছে, আছে কি? না বললেও এটা তো প্রমাণিত। তাহলে এটা গুরুতর কোনো অন্যায় তিনি করেছেন, কোনো অপরাধী, আর সেই অপরাধীকে নিয়ে এসে তুমি আবার প্রার্থী করেছ। এটা ত্রিপুরা রাজ্যের মানুষকে অপমান করা না? সেই কেন্দ্রে যিনি এখন সিটিং এমপি, তিনি একজন মহিলা। বিজেপি দল বলেন আমরা নারী শক্তির পূজারী, বেটি বাঁচাও বেটি পড়াও, নারীর উত্থানের মধ্য দিয়ে, মাতৃদেবীর শক্তি দিয়ে আমরা দেশকে গঠন করব। আর সেই প্রতিমাকে কথা নেই বার্তা নেই আবার বিসর্জন দিয়ে দিলে কাকে? কলঙ্কিত বিপ্লব দেবকে দান করি। এটা ত্রিপুরা মানুষকে অপমান করা না? পূর্ব ত্রিপুরা কেন্দ্রে আমার আগের বক্তারও বলেছেন, আবারও বলছি যে আমাদের দেশে প্রধানমন্ত্রী হওয়ার জন্য কোনো শিক্ষাগত যোগ্যতা দরকার নাই, টিপসই হলেও হতে পারে। তাদের যে প্রার্থী হয়েছেন, আমাদের বক্তব্য কোন জায়গাতে? তিনি 2018 সালে ছত্তিশগড়ের কাওয়ারদা নামক একটা বিধানসভাতে নির্দল দাঁড়িয়েছেন। বিধানসভা দাঁড়াতে গেলে পরে একটা এফিডেভিট দিতে হয়। সেই এফিডেভিটে বলেছেন আমি 1992 ইংরেজিতে শিলংয়ের লরেটো ইংলিশ মিডিয়াম স্কুলে 10ম ক্লাস অবধি আমি পড়েছি। ঠিক আছে, সে নির্বাচনে 458 ভোট পেয়েছে নির্দল প্রার্থী হিসাবে। আর 2024 সালে তুমি লোকসভাতে দাঁড়াচ্ছ, এখানে এফিডেভিট দিয়েছেন, তখন দিয়েছেন 1992, 2 বছর পিছিয়ে গিয়ে বলছে 1990 ইংরাজিতে আমি মেঘালয়া হাই স্কুল লিভিং সার্টিফিকেট পরীক্ষা দিয়েছি। কোনটা সত্য? আমাদের নির্বাচনে আইন বলে সর্বোচ্চ কোয়ালিফিকেশন উল্লেখ করতে হয়। লরেটো কলেজ, লরেটো স্কুল শিলংয়ের, এটা ICSE বোর্ডের অধীনে চলে। আর তিনি এখন বলছেন আমি মেঘালয়া হাই স্কুল লিভিং সার্টিফিকেট পরীক্ষা আমি দিয়েছি। তার মানে তুমি এখানে তাহলে আরো কম, 2 রকম। আমাদের আইনে যারা এফিডেভিটে এরকম ভুল তথ্য দিয়ে পাস করলেও তাদের সার্টিফিকেট বাতিল হয় আইনগতভাবে। আমরা এখন এগুলো আনছি না, রাজনৈতিক লড়াইটা আমরা করি। রাজনৈতিক লড়াইয়ের পর যদি আইনগত লড়াই প্রয়োজন হয় সেটাও করব আমরা। তাহলে ভারতীয় জনতা পার্টি 2টি কেন্দ্রে কাকে প্রার্থী করছেন? একজন হলো কলঙ্কিত অপদার্থ হিসাবে যাকে গদি থেকে নামিয়ে দেওয়া হয়েছিল তাকে, আরেকদিকে হলো একজন যিনি এফিডেভিট করেন, ভুল তথ্য দেন, ত্রিপুরা রাজ্যের মানুষকে সত্য কথা বলেন না। আর কোন দলের প্রতিনিধি? ত্রিপুরামথার দাবি কি এটা আমরা সবাই জানি। কিন্তু একটা কথা ত্রিপুরাসাদের কাছে বা ত্রিপুরীদের কাছে কি বলে, আমরা ত্রিপুরী জাতির আইডেন্টিটি, তার ভাষা, তার সংস্কৃতি, তার ঐতিহ্য, তার ইতিহাস, তার পরম্পরা তুলে ধরার জন্য আমাদের লড়াই। কৃতি দেবী সিং ওখানে গিয়ে, ছত্তিশগড়ে গিয়ে তিনি দেববর্মা বিসর্জন দিয়ে কৃতি দেবী সিং আবার যখন ত্রিপুরা ফেরত আসলো, ওই দেববর্মা তুলে নিয়ে এখন আবার লিখিয়েছেন কৃতি দেবী সিংকে বিসর্জন দিয়ে আবার দেববর্মান হয়েছেন। আবার তিনি ত্রিপুরাজ্যের, ত্রিপুরীদের তো দূরে থাক, এই ত্রিপুরাজ্যের ঐতিহ্য সংস্কৃতি সম্পর্কে বলতে পারবেন কিছু?
আমরা সাংসদ নির্বাচন করি, কেন আমরা বিধায়ক নির্বাচন করি, এমনকি আমরা পঞ্চায়েতের কেন আমরা মেম্বার নির্বাচন কাকে করি? যারা জনগণের সুখ দুঃখকে যারা তুলে ধরবেন, মানুষের জীবন যুদ্ধকে তুলে ধরবেন, যে সমস্ত ব্যক্তিদের ত্রিপুরার সম্পর্কে কোনো লয় নেই, ত্রিপুরার ইতিহাস জানে না, ভূগোল জানে না, জল হাওয়ার গন্ধ সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই, তারা ত্রিপুরাতে প্রতিনিধিত্ব করতে পারে। কাজী বন্ধুরা, এই কারণে বলছি আমি শুরুতে, এই নির্বাচনটা এটা 5 বছর শেষে একটা ভোট আসলো দিয়ে দিলাম, এইভাবে দেবেন না। এই ভোটের মধ্য দিয়ে দেশের, রাজ্যের, আপনার, আমাদের পরিবারের, আমাদের বংশধরদের আগামী ভবিষ্যৎ তার মধ্য দিয়ে চিহ্নিত হবে। সে ভবিষ্যৎ কণ্টকিত হবে না, উজ্জ্বল হবে। সে ভবিষ্যৎ সুরক্ষিত হবে না তাদের এই ফেসিবাদী, সাম্প্রদায়িক এবং কর্পোরেট শোষণ নীতির জাতাকলে পরে সর্বশান্ত হয়ে আমরা যাব, আমরা হতে দিতে পারি না। কাজে ধর্মনগরের মানুষকে, বাগপাশা বিধানসভা কেন্দ্রের মানুষকে, গত বিধানসভা ভোটে ভুল হয়েছে, সে ভুলের খেসারত কিভাবে আমরা দিচ্ছে দেখছেন। এই নির্বাচনে সে ভুল করবেন না। আমাদের প্রার্থী রাজেন্দ্র রিয়াংকে কাছিহাতরা তারকা চিহ্নে বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করার মধ্য দিয়ে, এটা শুধু কোনো একটা প্রার্থীকে জয়যুক্ত করা না, দেশকে মজবুত করা, সংবিধানকে মজবুত করা, আমাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করার এই শপথ নিন, এই আশা ব্যক্ত করে আবারও সবাইকে নমস্কার, অভিনন্দন, শুভেচ্ছা এবং আদাব জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ।